হে গেইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরাজ কারণ কথা বলবো হচ্ছে বিষয়টা হচ্ছে আলোচনার থেকে সমালোচনা বেশি হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, প্রিন্স সিনেমা, মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় আলোচনার থেকে সমালোচনা বেশি হচ্ছে। এবার এতে দোষ তো শাকিব খানের নয়, শাকিব খানকে তো অসাধারণ দেখতে লাগছে, তাকে তো দারুণ লাগছে এবং তার যে কস্টিউম, তার যে ড্রেস আপ, সব কিছু ভালো লাগছে। তাহলে টিজারটা ব্যাকফায়ার করলো কোথায়? পাবলিক কেন খচে যাচ্ছে? আবারও বলছি যে মেগাস্টার শাকিব খান যখন বসগিরির মতন ছবি করছেন, মেগাস্টার শাকিব খান যখন বাংলাদেশে প্রচুর ছবি করে যাচ্ছেন, ব্যাক টু ব্যাক ছবি করে যাচ্ছেন, সেই রকম একটা সময় দাঁড়িয়ে সে কিন্তু ক্রিম ছবি কিন্তু করেননি, ভালো ছবি করেননি। গোলুইন মতন ছবি করছেন, প্রিয়তমা করছেন, রাজকুমার করছেন। এই ছবিগুলো না মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, আহামরি কিছু নয়। তারপরে পাবলিক দেখে ফেলছে, বাংলাদেশের পাবলিক দেখে ফেলছে তুফান, বাংলাদেশের পাবলিক দেখে ফেলছে তাণ্ডব, বরবাদ, এরকম ধরনের সব এক্সট্রাঅর্ডিনারি ভালো কমার্শিয়াল ছবি। বরবাদকে বলা হয় দুই বাংলার শ্রেষ্ঠ কমার্শিয়াল ছবি। তুমি তার টিজার দেখলেই বুঝতে পারবে সেটা কোন লেভেলে, কেন সেটা কেন, এবং তার ডায়লগ কী লেভেলে, কীভাবে ভাগ করা হয়েছে। আমরা একটু ডিটেলে আলোচনা করবো, এই ভিডিওটা বড় হতে পারে। আমি বরবাদের সাথে ডিরেক্ট কম্প্যারিজনে যাচ্ছি, কারণ আমার মনে হয় যে গ্র্যান্ডার ওয়াইজ বরবাদের বাপ, ওটাও রোজার ঈদে এসেছিল এবং ওটাও একটা নতুন প্রযোজনা সংস্থা ছিল এবং ওখানেও একটা নতুন পরিচালকের ডেবিউ হচ্ছিল। ওটা একটা প্রথম ছবি ছিল সেই পরিচালকের। তারপরে সেই ছবিটা যা আউটপুট ডেলিভার করতে পেরেছিল এবং যেভাবে আসছিল, ছবিটাকে নিয়ে চরম নেগেটিভিটি ছিল, ইনক্লুডিং মি অলসো। আমি একটুও বিশ্বাস করিনি, একটুও ভরসা করিনি মেহেদী হাসান হৃদয়ের প্রতি, কারণ আমি জানি যে এই ডিরেক্টরটা পারবে না। রায়হান রাফি যে লেভেলে করে দেয়, এই ডিরেক্টরটা পারবে না ওই লেভেলে। তো এটা আমার মাইন্ডসেট ছিল, আমাকে ভুল প্রমাণ করে মেহেদী হাসান হৃদয় একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র ডেলিভার করেছিল, পরিষ্কার পাতি বাংলা কথা। এবার আমার কাছে কথা হচ্ছে যে আবু হায়াত মাহমুদ কিন্তু সেই জিনিসটা করতে পারেনি, তাই জন্যই সমালোচনা হচ্ছে, খুব স্বাভাবিক বিষয়, অনেক সমালোচনা হচ্ছে। এর দোষ কি গোটা সিনেমাটাই কি খারাপ হতে পারে নাকি টিজারটা খারাপ হয়েছে, সেটাকে নিয়েও আমরা আলোচনা করবো এই ভিডিওর ভিতরে। প্রথমত, তোমরা পাবলিকের যে অনেকেই বলতে পারে যে মেজরিটি পাবলিক করছে না, সবাই সাকিবিয়ান, সবাই এটা মুখোশধারী সাকিবিয়ান, এরকম ধরনের অনেক রকম স্টেটমেন্ট উঠে আসতে পারে। তাতে আমি বলতে পারি, দেখো একটা জিনিস বুঝতে হবে, সাকিবিয়ান যারা রয়েছে, যারা রিয়েল সাকিবিয়ান, যে জিনিসটা খারাপ সেই জিনিসটাকে খারাপ বলা উচিত। এটা 2026 বন্ধুরা, ধুরন্ধরের একটা গান বেরিয়েছে, এটা 2026 বন্ধুরা। এখানে আমরা ম্যাক্সিমাম বাইরের কন্টেন্ট দেখছি, তো এখানে দাঁড়িয়ে আর আমাদের সেই জায়গাটা বলার জায়গা নেই যে মানে ও প্রিয়তমার পরবর্তীতে কি একটা গান বেরিয়েছিল না, মানে রাজকুমারীরই বোধহয়, সেই গানটাকেও আমরা ভালো বলে দিয়েছিলাম। তার একটা রিজন ছিল যে ঠিক আছে বাংলা ছবি তো ক্ষমা না করে চলো, ঠিক আছে ভালোই তো লাগছে, মজাই তো লাগছে। এইটা আর দেখার জায়গা নেই, কারণ আমরা অলরেডি বরবাদ দেখে ফেলেছি। তো আমার মনে হয় যে একটু যদি আজকে আমরা ভয়েস তুলি, আজকে যদি আমরা কথা বলি, তাহলে আলটিমেটলি দিনের শেষে শাকিব খানেরই ভালো হবে। নাহলে শাকিব খান শুধু বাংলাদেশের মেগাস্টার হয়ে থেকে যাক, আমি এটা চাই না। উনি বাংলা ভাষার ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যাক, এটা আমি চাই। যেটা বরবাদ দিয়ে হয়েছে, যেটা তাণ্ডব দিয়ে হয়েছে, যেটা দিয়ে হয়েছে, তুফান দিয়ে হয়েছে, সারা পৃথিবী জুড়ে মানুষ যে মানুষটাকে নিয়ে, সাধারণ মানুষ যারা সবাই, তারা ওই মানুষটাকে নিয়ে আলোচনা করেছে যে বাংলা ভাষার একজন নায়ক যে এত ভালো কন্টেন্ট, এত ভালো কমার্শিয়াল ছবি বানাচ্ছে, গোটা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে। সেই জায়গাটায় যেতে চাই, কম্পিট করতে চাই ধুরন্ধরের সাথে, কম্পিট করতে চাই আমরা একজন বাঙালি হয়ে। যে কোনো এই টক্সিক, এই কেজিএফ, এই RRR, পুষ্পা, এই ছবিগুলোর সাথে কম্পিট করতে চাই। হ্যাঁ, আমাদের কাছে 15 কোটি টাকা বাজেট আছে, কিন্তু আমরা ওই 15 কোটি টাকা দিয়ে 150 কোটি টাকার ফিল দিতে পারি, এইটা দেখিয়ে দিতে চাই। তো আজকে যদি প্রিন্সের মতন টিজার কে আমরা বলি ও মাই গুডনেস, ওয়াও কি ফাটাফাটি, উদ্যান্ত, উড়ে গেছি, পাগলে গেছি, এইটা যদি আমরা করতে থাকি না, তাহলে কালকে কিন্তু শাকিব খানের এরমভাবে কেরিয়ারটা নামবে, সেটার জন্য কিন্তু আমরাই দায়ী থাকবো। কি তাই থাকবো কি থাকবো না, আমার তো এটাই মনে হয়। যাই হোক, এবার আমি কিছু ছোট জিনিস দেখাই, পাবলিকের জিনিসপত্র দেখাই। আমি জাস্ট বরবাদের টিজারটা খুলেছিলাম, সেখানে কি পরিমাণে মানুষজন এসে প্রিন্সের টিজার দেখার পরে এসে তারা কি পরিমাণে কমেন্টস করছে দেখো। এটা কিন্তু বরবাদের টিজার, ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা বরবাদের টিজার, দেখতেই পাচ্ছ। আমি একবার টিজারটা আবার নিজে রিওয়াচ করলাম, দেখে নাও, এটা বরবাদের টিজার। খুলছে বরবাদের টিজার, ঠিক আছে। এবার আমরা এই টিজারটাকে অ্যানালাইসিস করব, তার আগে আমরা দেখব যে এই পরিমাণে মানুষ, নতুন মানুষ এসে লিখছে, ভাই মুভিটা কয়েকবার দেখলাম, তাও প্রিন্সের টিজারের থেকে ভালো লাগলো, এই টিজার বিজিএমগুলো খুবই সুন্দর, ইত্যাদি ইত্যাদি, প্রিন্সের মুভির চেয়ে বেস্ট। প্রিন্সের টিজার দেখা, প্রিন্সের পর আবার বরবাদের টিজার দেখলাম, প্রিন্সের টিজার ভালো, কিন্তু বরবাদের ও তাণ্ডবের পর যা এক্সপেকটেশন ছিল সেটা পূরণ করতে পারেনি প্রিন্স। বরবাদের টিজার প্রিন্সের থেকেও বেশি ভালো ছিল, এই বক্তব্যগুলো কিন্তু উঠে এসছে। এবার কেন বরবাদের টিজার প্রিন্সের টিজারের থেকে 100 গুণ ভালো বা বেটার, এটাই আমরা এবার বলবো। প্রথমত হচ্ছে বিজিএম লেভেলে প্রিন্স যে বিজিএমটাকে আমরা, যে মানে বিজিএম যেটা সাইলেন্ট বলে বরবাদের একটা মোশন পোস্টার এসেছিল, সেটাতে যে বিজিএমটা বাজছিল সেটাই কিন্তু ধরে বসিয়ে দেওয়া হয়নি এখানে টিজার লেভেলে। টিজারের জন্য আলাদা করে বিজিএম তৈরি করা হয়েছে, এটা একমাত্র পসিবল
প্রিন্সের ক্ষেত্রে যেটা সবথেকে বড় প্রবলেমেটিক সিচুয়েশন ঘটে গিয়েছে এবং সেটাকে বাঁচানোর চেষ্টা যদি কেউ করে থাকে সেটা শাকিব খানই করছে আমার মনে হয়। কারণ সিনেমাটাকে যত্ন সহকারে বানানোর যে জায়গাটা সেটাই তৈরি রাখা হয়নি। কারণ তুমি দেখো বরবাদ কবে থেকে শুটিং শুরু হয়েছিল এবং কবে থেকে তারপরে তার মানে পুরো কমপ্লিট হয়ে গেছে, পোস্ট প্রোডাকশন এসে তারা টাইম পেয়েছে। তো যত তুমি টাইম পাবে না একটা সিনেমাকে পলিশ করতে পারবে তুমি তত। তো এক্ষেত্রে কি হচ্ছে, টাইমই পাচ্ছে না ভাই, শুটিং এখনো বাকি রয়েছে। তুমি বলো না রাজস্থান ফাইট সিকোয়েন্স ওরা আর করতে পারবে কোনোদিন? তোমার মনে হচ্ছে? বা মানালিতে একটা গান রয়েছে, এগুলো আর করতে পারবে? আমার খুব ডাউট লাগছে, সিরিয়াসলি বলছি। তো এইরকম একটা শিরে সংক্রান্তি হয়ে গেছে, মানে একদম ঘাড়ে এসে পড়েছে আর কি, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো সেটা একটা প্রবলেমেটিক, কারণ যে কারণেই কিন্তু প্রবলেমটা তৈরি হয়েছে। তুমি দেখো এখানে আলাদা করে মিউজিক ডিজাইন করা আছে এবং বারবার করে আলাদা আলাদা করে প্রত্যেককে আলাদা আলাদা মিউজিক দেওয়া হয়েছে। কেন এই টিজারটা বাংলা ছবির শ্রেষ্ঠ টিজার হিসেবেও গণ্য করা যায়? প্রথমত, আমার মা হয়ে লজ্জা হয়। দেখো আমরা আবার রিয়াকশন করছি, হ্যাঁ। প্রথমত আমার মা হয়ে লজ্জা হয়, প্রোডাকশনের লোগো গ্র্যান্ডার দেখাচ্ছে, বাবাকে দেখাচ্ছে। তোমার বাবা হয়ে একটু লজ্জা করে না? কনসেপ্ট বলছে আমাদেরকে, হিরোকে দেখাচ্ছে না কিন্তু। এবার আবার গ্র্যান্ডার দেখাচ্ছে, হিরোর একটা ব্লাড শট দিচ্ছে এবং হিরোর একটা ডেসক্রিপশন দিচ্ছে যে ড্রাগ অ্যাডিক্ট, রেপিস্ট, এইরকমভাবে দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে সাউন্ড ডিজাইন বলে একটা জিনিস হয়, সেই সাউন্ড ডিজাইনটা দেখো, যে পিছনে একটা বিজিএম তো বাজছে, তার সাথে একটা রেপিস্ট যখন বলছে তখন একটা মেয়ের চিৎকার শোনা যাচ্ছে। সেখানে এতগুলো মানুষ হল্লাহাটি করছে আরিয়ান মির্জাকে নিয়ে। ঠিক আছে, কেন বলি যে বাংলা ছবির ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্র আরিয়ান মির্জা? দারুণ লাগে আমার আরিয়ান মির্জার চরিত্রটা। তো এই হচ্ছে সবাই ইয়ে করছে, এরপরে আরিয়ান মির্জার ভয়াবহতাটা দেখাচ্ছে, যে গলা কাটছে, অন্য মানুষ ভয় পেয়ে যাচ্ছে। আরিয়ান মির্জাকে কিন্তু দেখায়নি এখনো। আরিয়ান মির্জা কিন্তু প্রিন্সের মতন বড় ক্যারেক্টারও নয়। প্রিন্স কিন্তু আরিয়ান মির্জার থেকেও বড় ক্যারেক্টার, মানে আমি বলছি ইন টার্মস অফ কি বলবো, দম্ভটা বা ওই যে যা ইচ্ছা তাই করে দিতে পারে। প্রিন্স কিন্তু একটা গ্যাংস্টার, কিন্তু যা ইচ্ছা তাই করে দিতে পারে, শুধু টাকার জোর না, তার কাছে পলিটিক্যাল পাওয়ার থাকবে, সেটাও দেখাচ্ছে সেই টিজার ভিতরে। তার কাছে ইয়ে থাকবে, মানে তার কাছে একটা বিভৎস পাওয়ার আছে, ওরকম একটা গান আছে, সে ওরকম পাওয়ারফুল একটা লোক, তার চোখের দিকে তাকালে লোকে ভয় পেয়ে যায়। এই জিনিসটা শাকিব খান কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে করে দিয়েছে ভাই। কিন্তু ডিরেক্টর কেন, মানে টিজার কাটের প্রবলেমটা কোথায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা তো কেউ ভাবেইনি। অন্যান্য জিনিস নিয়ে লোকে বলছে ভিএফএক্স ইত্যাদি, এগুলো তো পরে আসছে। আগে এই জিনিসটা বোঝো যে কিভাবে একটা একটা কেটেছে। এখনো কিন্তু এই যে বন্দুকটা দেখাচ্ছে, দেখো এখন বন্দুকটা দেখালো, বন্দুকের সাউন্ড শোনালো, আপনার ছেলে একটা জানোয়ার, এত কিছু হয়ে গেছে। দেখো 35 সেকেন্ড কেটে গেছে, হিরোর বিল্ড আপ কিন্তু দিয়ে গেছে, হিরোকে কিন্তু দেখায়নি। এটাই তুমি সালার দেখো, এটাই তুমি কেজিএফ দেখো, হিরোর বিল্ড আপ দিয়ে যেতে হয়, হিরোকে প্রথম সিনেই দেখিয়ে দিতে নেই, তাহলে কিন্তু মস্তিটা নষ্ট হয়ে যায়। এবং এই হলো, এই যে এতক্ষণ ধরে হিরোকে নিয়ে এত তার ডেসক্রিপশন দিচ্ছিল, হিরো জাস্ট একটা কথাই বলছে, "শ্শ্", সবাইকে সাইলেন্ট করে দিল, সবাইকে চুপ করে দিল, ফট চুপ, চুপচাপ বসো। এই হচ্ছে হিরোর বিল্ড আপ। এইবার দেখো কোথায় বসে আছে, রোলস রয়েসের ওপরে, আর সামনে এতগুলো লোককে মেরে রেখে দিল। ওর ফিউচার কি? এইবার দেখো আরো ব্রুটাল, এইবার হিরোর আপগ্রেডেশন দেখাচ্ছে, উত্থান দেখাচ্ছে, ঠিক আছে, সলিড দেখাচ্ছে, গাড়ি ফাড়ি উঠছে, ঠিক আছে। এইবার হিরোর বিভিন্ন হাঁটার শট, বিভিন্ন ইয়ে, সব কিছু দেখাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে প্রেজেন্টেশন। এবার নিতুর সাথে প্রেম, সেই জিনিসটাকেও দেখিয়ে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। এই হচ্ছে একটা টিজার, ঠিক আছে, সেখানে প্রেমটাকে এস্টাবলিশ করছে। আমি বলছি না যে সেম ফরম্যাট হবে, গল্প দুটো তো আলাদা, প্রিন্সের গল্প আলাদা, বরবাদের গল্প আলাদা, তো দুটো কী করে এক হবে? কিন্তু আমি বলছি যে টিজার কাটের যে মেন থিম লাইনটা বা মেন যে বক্তব্যটা, সেটা কিন্তু এক থাকবে, সেটা কিন্তু এক থাকবে। কেন আমি বলছি, কারণ ধরো তুমি যদি সলমান খানের একটা দেশাত্মবোধক কাজেরও দেখতে চাও, সেটার টিজারও দেখো, আর শাহরুখের একটা জওয়ানের টিজার চালিয়ে দেখে নাও, কারটার উপরে ডিপেন্ড করছে যে কীভাবে আমি প্রেজেন্ট করবো আমার হিরোকে, ঠিক আছে। তো এখানে মেহেদী হাসান হৃদয় প্রেজেন্ট করেছিল নিজের হিরোকে সলিড, এবং টিজারটা দেখো, আমি বারবার বলছি 35 সেকেন্ড ধরে কিন্তু নেই। এবার আমি প্রিন্সের টিজার চালাবো এবং আবার বলবো আমরা প্রবলেমটা কোথায় এক্স্যাক্টলি। এইবার দেখো গ্র্যান্ডার দেখাচ্ছে, এত কিছু করছে, সব কিছু করছে। এবার দেখো ভিলেনের, এবার মেয়েটার কান্নাটা, অলরেডি এত কিছু হচ্ছে, মিউজিকটা সলিড ছিল, তারপরে কান্নাটা, আবার একটা মেয়ের কান্না, কি হলো, সব হিরোর এস্টাবলিশমেন্ট এত উঠে গেল, এত কিছু হয়ে গেল, এত পিক লেভেলে চলে গেল, আবার একটা আমাদেরকে শক করছে যে একটা মেয়ে কাঁদছে, আবার এরকম একটা পুলিশ স্টেশন পড়ে রয়েছে। আরে ভাই ভিলেনকে তো, ভিলেন তো দেখালো মেরে ফেলে দিয়েছে সব, তাহলে আবার কি হলো? এই যে একটা শক ভ্যালু প্রোভাইড করলো, করে দেখা যাচ্ছে যে ভিলেন মাটি থেকে উঠছে, দেখো একটা শক মোমেন্ট ক্রিয়েট করলো, ঠিক আছে, দিয়ে প্যান্টের জিপটা তুললো এবং ভিলেনকে আলাদা একটা মানে পুরো চিলের যে শব্দ সেটা দিল আলাদা করে, এটা ভিলেনকে আলাদা করে ডিকোড করালো, ঠিক আছে, করালো, করিয়ে এখানে চুমু খেলো,
আবার হিরোতে চলে গেল, যে তুমি ভিলেন বললো, ভিলেন একদম সাইলেন্টলি একটা পোলাইট একটা জিনিস দিল, খুব স্মার্ট একটা মুভ করলো ভিলেন। তো হিরো তার এগেনস্ট একটা ডায়লগ দিচ্ছে, এই চললো মাল দে তোকে আমি খেয়ে দেবো, এই যে একটা তুফান ভয় পাইছে রে, তাহলে একটা সুযোগ দেন পুরো খেয়ে দেবো। দেখবে লাস্টে এটা ছিল তুফানের টিজারে। তো ওইটা হচ্ছে কাজ, ওইটা হচ্ছে তোমার মানে একদম হিট অফ দ্য মোমেন্ট, একদম পাঞ্চ করা যে হ্যাঁ কিছু লেগেছে, কিছু হয়েছে। এবার দেখো তারপরে তোমাকে লাস্ট এস্টাবলিশ করছে যে হিরো হেলিকপ্টার নিয়ে যাচ্ছে, আবার ওরকম একটা আর একটা লুক, এটা আর একটা শকিং ভ্যালু ছিল। এত কিছু কিন্তু একটা টিজারের ভিতরে ঘটলো মাত্র 1 মিনিট 44 সেকেন্ডে। এবার আমরা প্রিন্সের টিজার দেখি যে প্রবলেমটা কোথায় এক্স্যাক্টলি প্রিন্সের টিজারে, যেটা বরবাদের টিজারে ছিল, যেটা প্রিন্সের বরবাদের টিজার এখন অবধি আমার আমার মনে হয় অ্যাক্ট ওয়াইজ যদি তুমি ভেবে দেখো অনেক বেটার ডিজাইন করা একটা টিজার, সেটার জন্য সময় দিতে লাগে। আমি বলছি না যে প্রিন্স সিনেমাটা খারাপ হবে, টিজারটা খারাপ হয়েছে বলে, টিজারটা এক্সট্রাঅর্ডিনারি হয়নি, একটা ডিসেন্ট টিজার হয়েছে, আমি বলবো একটা ডিসেন্ট। এটা যদি আজকে 2015 সালে দেখতাম এক্সট্রাঅর্ডিনারি টিজার, উল্টে গেছি, পাগলে গেছি, ছিটকে গেছি, এসব বলতে পারতাম। কিন্তু এটা না, এক্সট্রাঅর্ডিনারি হয়নি, এটা আমি বলতে পারি। এবার তুমি জাস্ট প্রিন্সের টিজারটা দেখো, আমি প্রিন্সের টিজারও চালাচ্ছি। এবার প্রবলেমটা কোথায়, প্রথম মানে আমি অ্যাক্ট ওয়াইজ প্রবলেম কোথায় সেটা তোমাদেরকে বলছি, তারপরে তো আসছি বিভিন্ন জিনিসে। আচ্ছা, প্রিন্সের প্রথম টিজারে প্রথম এস্টাবলিশমেন্ট হচ্ছে, আচ্ছা চলো এখানে তারা ব্রেক করে তারা মনে করলো যে তারা ভিলেনকে আগে দেখাবে। তো ভিলেনকে তো দেখাতে হবে, ভিলেনকে তো পাওয়ারফুল করতে হবে, ভিলেনের জাস্ট 4টে শট দিয়ে দিলে তো হলো না। তো ওখানে দেখলে ভিলেনকে কিভাবে এস্টাবলিশ করলো, যে একটা মেয়ে চিৎকার করছে, ঠিক আছে, একটা ডাকছে, আবার কি প্রবলেম হলো ভাই। তারপরে ভিলেন নর্মালি উঠলো, ক্যাশ ভাবে তাকালো, রেপ করে উঠেছে না কি করে উঠেছে বোঝা যাচ্ছে, মানে এরম একটা ব্যাপার, এতটাই ক্যাশ, ও রেপ করে একদম মুড়ি মুরগির মতো, এরম একটা দিল, দিয়ে ভিলেন তাকে আর হালকা করে চুমু খেলো। এই হচ্ছে ক্যাশ ভিলেন। এখানে ভিলেনকে যদি আউটবাস্ট করাতে চাও তাহলে তাকেও একটা বিল্ড আপ দিতে হবে, টিজারটায় কোনো বিল্ড আপ নেই, হিসাব করে দেখো ভালোভাবে। প্রথমেই এরকম জিনিসপত্র হচ্ছে, নানান পুলিশ এদের এই ক্রাইম ওয়ার্ল্ডটাকে ধরার চেষ্টা করছে, ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে। দেখো প্রথম শটেই বিভিন্ন গোডাউন ফাইট দেখিয়ে দিল, প্রথমত তো কালার গ্রেডিং এর সমস্যা আছে সেগুলো তো আসছে, কিন্তু ঢাকার আন্ডারওয়ার্ল্ড দেখিয়ে দিল প্রথম শটে, ঠিক আছে, গলা কাটা দেখিয়ে দিল। গলা কাটা যখন কাটছে তখন তার বিজিএম তো সেরকম হবে, একটা গলা কাটছে ভাই, ফাটফাট ফাটফাট চলে গেল, দেখিয়ে দিল যা হোক তা হোক করে, এরকম একটা ব্যাপার। তারপরে প্রেজেন্টেশন নাম্বার, হাজার হাজার শেয়াল ঘুরে বেড়ায় সেখানে, ওরা পলিটিক্সটাকে লোড করাচ্ছে। এবার এখানে ভিলেন আসছে, তুমি বলো এরকম একটা পাওয়ারফুল লোক, এরকম একটা পাওয়ারফুল লোক তোমার বলো, এবং তুমি দেখো ওভারঅল যেন কেউ মনে হচ্ছে যে টু স্টপ কমিয়ে দিয়েছে, মানে ব্রাইটনেস কমিয়ে দিয়েছে। তুমি এইটা লক্ষ্য করতে পারবে, তুমি ভালো ব্রাইটনেস দিয়ে দেখো, তুমি ওভারঅল দেখবে যে কালার গ্রেডিংয়ে এত সমস্যা আছে, এতটাই সমস্যা আছে পোস্ট প্রোডাকশনে, যে কেউ যেন মনে হচ্ছে টু স্টপ ব্রাইটনেস কমিয়ে দিয়েছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে আকাশের কালার দেখো, আকাশ কালো হয়ে রয়েছে, এটা তো কি বলবো, মানে কিছু বলার নেই মানে। এবং তুমি দেখো সাদাটা সাদা নয়, মানে এই গোটা এই যে বাড়ির যে সাদা দেওয়ালটা সেটা সাদা নেই, গ্রিন হয়ে রয়েছে, তুমি ভালো করে দেখো কালার গ্রেডিং, তুমি নিজে বুঝতে পারবে। তো এটা আমি প্রবলেম, এটা তো আমি বললাম। এবং ভিলেনকে দেখাচ্ছে, ভিলেন কাটছে, এত ভয়ানক, এত ভয়ঙ্কর, এত ডেঞ্জারাস একটা ক্যারেক্টার, কিন্তু সেটার মানে কি বলবো, মানে সেটার বিল্ড আপ নেই কোনো সেরকম শুরু থেকে। এবং তারপরে এরম একটা শট দেখাচ্ছে বন্ধুরা, তুমি দেখো যে যে প্রিন্সকে আটকাতে কমান্ডো নামাতে হচ্ছে, ঠিক আছে, এই শটটা দেখো তো, এটা ভিএফএক্স মানে। এবার তুমি বলবে যে আরে সিনেমাতে ঠিক হয়ে যাবে, সিনেমাতে ডেফিনেটলি ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তো বরবাদের ক্ষেত্রে এই প্রবলেমটা তো হয়নি, যে আমার আমার কোনো শট দেখে মনে হচ্ছে ইটস টু চিপ কোয়ালিটি। আমায় কেন বলতে হবে যে এটা বাংলা সিনেমা, এটা বাংলাদেশি সিনেমা, এটা কেন আমাকে বলতে হবে যে ঠিক আছে বাংলাদেশি সিনেমা তো এইটুকু তো হতেই পারে। এই যে একটা চিপ ভাইবস লাগা বা একটা মনে হওয়া যে না কম বাজেটের কিছু দেখছি, এইটা কেন হবে আমার মনে, এইটা কিন্তু হয়েছে। এবার দেখো এতগুলো আসছে, দেখো এত কিছুতে কিন্তু মানে হিরো এত কিছু করছে, কিন্তু 26 সেকেন্ডেই হিরোকে বিল্ড আপ দিয়ে দিয়েছে, হিরোর ব্যাক শট দেখিয়ে দিয়েছে, ওখানে কিন্তু 35 সেকেন্ড। এই দেখো নেকড়েরা চলে একটা ডায়লগ চলছে, মানে এডিটটা কতটা খারাপ হলে, একটা টিজার এডিট কত খারাপ হলে, তুমি দেখো শাকিব খানকে প্রেজেন্ট করে দিল, একটা ডায়লগ চলছে যেখানে শাকিব খানকে প্রেজেন্ট করে দিল যে শাকিব খান হেঁটে আসছে। তুমি বলো যে দি বিগেস্ট মেগাস্টার, তার প্রেজেন্টেশনটা এরকম হবে, হেঁটে চলে আসছে, জাস্ট এরকমভাবে প্রেজেন্ট করে দিল, তাও এরকম একটা একদম লো অ্যাঙ্গেল শট থেকে। আর এই শটটা কি শট, যে কোনো হিরোকে লার্জার দেন লাইভ দেখাতে হলে তোমরা ইউটিউব খুলে দেখে নাও, তার একটা শট নেওয়ার একটা টেকনিক আছে। সিনেমাটোগ্রাফি তো আমি তো আহামরি কিছু বলতে পারবো না, কারণ হিরোকে আনতে গেলে দেখবে আল্লু অর্জুন যখন সারাই নডুর মতন একটা বেসিক ছবি দেখবে, একদম লো অ্যাঙ্গেল থেকে তোলে, ঠিক আছে, একদম লো অ্যাঙ্গেল থেকে হিরোকে যাতে আরো লার্জার দেন লাইভ লাগে, আরো বড় লাগে,
তো সেইটাই নেই হিসাব মতন দেখতে গেলে। তোমরা দেখো, তো এরকম একটা শট আছে, ঠিক আছে, শট নিয়ে সমস্যা নেই, তাও আমি বললাম যে শট নিয়ে সমস্যা নেই, কিন্তু তুমি একটা ডায়লগ চলছে, তুমি বলো 27 সেকেন্ডে একটা ডায়লগ চলছে, সেখানে একটা ডায়লগের ভিতরে তুমি বিল্ড আপ দাও, বিল্ড আপ দাও, বিল্ড আপ দাও, তারপরে হিরোকে দেখাও, হিরোর হাতের শট দেখাও, পায়ের শট দেখাও, হিরোকে দেখিয়ে দিও না। ওখানে দেখো বরবাদে হিরোর ব্লার শট দেখাচ্ছে, হিরোকে দেখিয়ে দিচ্ছে না, পুরো ক্লিন হিরোর ফুটেজ দেখিয়ে দিচ্ছে না। এখানে দেখো হিরোর ব্যাক ইয়ার্ডের পুরো ক্লিন ফুটেজ দেখিয়ে দিচ্ছে। সমস্যা তো এটা তো বরাবরের সমস্যা। শিয়াল আর নেকড়ে, নেকড়ে কি শিয়াল আর নেকড়ে কি মেগাস্টার শাকিব খান, সে তো বাঘ। তো এই জায়গাটা খুব মুশকিলের ব্যাপার এইখান থেকে যদি, এবং তুমি যদি ওনার মানে কি বলবো হিরোর যে এস্টাবলিশমেন্ট বা তার যে এন্ট্রিটা, টিজারের ভিতরে তো একটা এন্ট্রি হবে, এরম মুভ থেকে এরম ভাবে আউট হচ্ছে, তার একটা ক্যামেরা মুভমেন্ট আছে। এখানে কিভাবে এন্ট্রি হচ্ছে তুমি দেখো, মানে যদি আমি প্রপার এইভাবে এন্ট্রি হচ্ছে, এটা কত পুরনো ট্রপ, তুমি বলো এটা কত দিনের পুরনো ট্রপ। এরকম ভাবে এডিটটা কিরকম দেখো এখানে, মানে এরকমভাবে এরকমভাবে মানে ইয়েটা খুলছে। দেখো আজকের দিনে দাঁড়িয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু না করতে পারলে তোমার আলোচনা কমই হবে। তো এটা দোষ কিন্তু শাকিব খানের না, দোষটা পুরোটা যাচ্ছে টেকনিক্যাল টিমকে। তারা এতদিন ধরে টিজার দেয়নি, আমরা এক্সপেক্ট করে বসেছিলাম যে ঠিক আছে আমরা তাড়াহুড়ো করছি না, বেটার টিজারের জন্য অপেক্ষা করছি। এইটা বেটার টিজার? তুমি বলো এটা বেটার টিজার? তুমি বলো যে এই যে এইভাবে যে খোলা, এটা তো খুব বেসিক একটা জিনিস, মানে এটা এটা মানে অনেক বছর আগে এসব হতো, এখন আর এসব করা যায় না। মানে এগুলো একটু একটু নতুন রকম, এমন কিছু যেটা আগে দেখিনি, এই জিনিসটা হলেই তো হয়ে যেত, এই সিম্পল জিনিসটা হলেই তো হয়ে যেত, সেটা হলো না। তো যাই হোক, মানে আমার কেন জানি না মনে হয় যে আমি, মানে আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল, অনেক অনেক বেশি এক্সপেকটেশন ছিল, যে কারণে প্রবলেমটা হয়তো আমার ক্ষেত্রে আরো বেশি করে হয়েছে। তুমি এইখানে শর্টফটগুলো দেখো, এখানে কালার টোন কি লেভেলের পপি করে দিয়েছে। মানে এখানে কালার টোন হঠাৎ করে, এতক্ষণ একরকম কালার টোন ছিল, এখানে কালার টোনটা পুরো পপি হয়ে গেল, ঠিক আছে। এবং গ্র্যান্ডার কোথায় তুমি দেখো, এই পুরো সেটটা, এখানে যে এইটা যে গ্রিন স্ক্রিন বা এটা যে পুরো ইয়ে করা, সেটা তুমি বুঝতে পারবে এই পাগুলো ম্যাচ করেনি। তোমরা দেখো পাগুলো ম্যাচ করেনি বন্ধুরা, পিছনে শাকিব খানের এই সিংহাসনের পিছনে যারা দাঁড়িয়ে আছে, পাগুলো ম্যাচ করেনি বন্ধুরা, এত অবস্থা খারাপ। কি বলবে, মানে দিস ইজ দ্য সিচুয়েশন। তোমার ভালো করে দেখলেই, ফ্রেম দেখলেই বুঝতে পারবে। তো কেন সেটাকে নিয়ে আলোচনা হবে? এক তো হচ্ছে অ্যাক্টে ভাঙা নয় টিজারটা প্রপার, মানে টিজারটা কাটার যে কেটেছে, সেই বরবাদের টিজারের মতন করে যে সেই লেভেলে কাটতে পারে, ঠিক আছে, হয় তার দোষ, নয় তাকে সময় দেওয়া হয়নি, নয় প্রোডাকশনের ডিরেক্টরের। আমরা তো ভাই ক্যাপ্টেন অফ দ্য শিপকেই ধরবো, তাই না? ক্যাপ্টেন অফ দ্য শিপ যে, তাকেই ধরবো। সেখানে আমার মনে হচ্ছে যে সেই জায়গাটা, তুমি এইবার দেখো এইগুলো আজকাল আর চলে, আজকাল অ্যাকশন সবসময় নতুন রকম অ্যাকশন, ইনোভেটিভ স্টাইল, সেগুলো ইয়ে করা হয়। এত অবধি তবু ঠিক ছিল, এইবার দেখো উড়ছে শাকিব খান ভাই, উড়ছে শাকিব খান। মানে এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা আজকের দিনে দাঁড়িয়ে রোপ দেওয়া অ্যাকশন, এটাকে কি বলে মানুষ, মানে এই এই যে এই জায়গাগুলো তুমি দেখো জাস্ট, এই জায়গাটা খুব খুব বাজে। এইভাবে উড়ে উড়ে শাকিব খান আসছে, এইভাবে উড়ে উড়ে শাকিব খান আসছে বন্ধুরা। দিস ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, দিস দ্য বিগেস্ট মানে স্টার অফ বাংলা সিনেমা, তার এরকম উড়ে উড়ে আসাটা সত্যি আমার খুব উইয়ার্ড লেগেছে। মানে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে ঠিক আছে ওকে, কিন্তু এগুলো আজকের দিনে হয় না, আজকে একটু অন্যরকম অ্যাকশন করলে ভালো হতো। এই যে ব্রুটালিটির বা ব্রুটালিটির ইয়ে, এই যে কি মানে এক্স ফ্যাক্টরটা ছিল বরবাদের ক্ষেত্রে, যে ব্রুটাল সিনেমা দেখবো, বাংলায় প্রথম ব্রুটাল সিনেমা দেখবো, সেটা কোন লেভেলে, উপরের লেভেলে গেল না নিচের লেভেলে নামলো, তোমরাই আমাকে বলো, অনেস্টলি বলো। কিন্তু ফ্যান আমি জানি, আমি আমি নিজে শাকিব খানকে যথেষ্ট পছন্দ করি। আমি আজকে যদি প্রিন্সকে সেলিব্রেট করি, আমি বারবার বলছি, আমি যদি এই টিজারটাকে আজকে সেলিব্রেট করি, কালকে শাকিব খানের অবনতি একদম কনফার্ম, কনফার্ম। শাকিব খানের গলুইকে সেলিব্রেট করা যায় না, শাকিব খানের ভালো ছবি আসুক, তুফান আসুক, আমি কেন বলেছি যে তো ভালো ডিরেক্টর উইথ মেগাস্টার শাকিব খান যদি একসাথে আসে, ব্লাস্ট হতে পারে ভাই। তো সেখানে দাঁড়িয়ে রায়হান রফির মতন পরিচালক বা মেহেদী হাসান নতুন পরিচালকও আসুক, তার উপরেও আমি ভরসা রাখতে রাজি আছি। আমি তো এই ছবিটাকে নিয়ে বলিনি যে এই ছবিটা দাঁড়াতে পারবে না বা ইয়ে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই ছবিটা কিন্তু সত্যি ভিজুয়ালি আমাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করতেও পারছে না। তুমি দেখো এইরকম শট বন্ধুরা, এরকম শট বন্ধুরা, কি বলবে বলো তো? ইভেন ডায়লগও যদি তুমি বলো,
ডায়লগ লেভেলে তুমি কিছু, হ্যাঁ তুমি বলতে পারো লুক ওয়াইজ ভাল লাগছে, শাকিব খানকে ভাল লাগছে কারণ হি ইজ দ্য মেগাস্টার। তার ওই লুক ক্যারি করার যে পাওয়ারটা, তার হেয়ার স্টাইল, তার লুক, তার এগুলো ক্যারি করা। তুমি বলো তো এইখানে গোটা গোটা টিজারটা জুড়ে নাইনটিজের যে ফিল, এটাকে নিয়ে এত কথা আমরা বলছি, নাইনটিজের ফিলটা আমরা ওভারঅল পাই খুব বেশি করে। আমার কেন জানি না মনে হয় খুব নর্মাল একটা ছবি দেখছি, মানে এরম এরম মনে হয়েছে আমার, অনেস্টলি স্পিকিং। মানে আমার আমার কিন্তু নাইনটিজ আলাদা করে যে ব্যাকড্রপ করেছে, সেটা আমার মনেই হয়নি মানে এরকম সানগ্লাস পরে হিরো মারছে নাইনটিজে, মানে এরম একটা ব্যাপার। ঠিক আছে, কিরম একটা লাগছে মানে এই জিনিসটা, সিরিয়াসলি বলছি। যাই হোক, আমি কিছু বলবো না, এইগুলো কি বলি বলো তো। কিন্তু শাকিব খানকে সত্যি বলছে ভালো লাগছে, তার এই যে মানে হেয়ার স্টাইল সেগুলো ভালো লাগছে। অ্যাকশনও যে এক্সট্রাঅর্ডিনারি হয়েছে সেটাও বলতে পারবো না। এই যে চিয়ার্স শটটা, এই শটটা বেটার, একটা সুন্দর শট। কিন্তু একটা ওই বলে না যে একটা মানে ডায়লগ নিয়েও খেলতে হয়। তুমি বলো তো কি লেভেলের ডায়লগ দেওয়া হয়েছে, যে যে আমাকে আমার সাথে করবে তার জন্য মিষ্টি, আর যে আমার এগেনস্টে গিয়ে কথা বলবে তার জন্য গুলির বৃষ্টি। মানে এটা খুব চিপ লাগলো না এই ডায়লগটা শুনতে হিসাব মতন? আমি কেন বললাম যে আমি টিজার রিয়াকশনেও বলেছি, দেখবে এই কথাটা, যে এই ডায়লগটা আমার ওকে ওকে লেগেছে। এই ডায়লগটা আমি এক্সট্রাঅর্ডিনারি বলতে পারবো না, এই জিল্লু মালদের লেভেলের নয়। এবং গোটা মানে জুড়ে ট্যাঁ 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 করে মিউজিক বাজছে, তুমি দেখো ওই লেভেলে বিজিএমই ডিজাইন করেন। ওটা কিন্তু একটা 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 বিজিএম ডিজাইন করা, এটা কিন্তু সেই লেভেলে বিজিএমই ডিজাইন করা না। বিজিএমটা এক নাগারে বেজে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো। এরকম একটা মেগাস্টার নামছে, একটা তো আলাদা করে কিছু ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, একটা জিনিস এই টিজারটা লেভেলের ভালো, লেভেলের ভালো, সেটা হচ্ছে এই বন্দুকটা। এই বন্দুকটা দেখার মতন হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, এটা এক্সট্রা অর্ডিনারি ভালো। এই যে শর্টফট যেভাবে বন্দুকটা খুলছে, যেভাবে বন্দুকটা দেখা যায়, এটা এক্সট্রা অর্ডিনারি, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এটা সত্যি বলছি, এটা প্রিন্স টিম মানে তাদের জন্য স্যালুট যে তারা ফাটিয়ে বানিয়েছে। আমার ভাই অনেস্ট কথা, সেটা সত্যি কথা, সেটা সত্যি কথা, হেভি লাগছে সেটা। আর শাকিব খানকে সেখানে হেভি লাগছে। আজকে সকালবেলা একটা পোস্টার এসছে, এই রাত্রি 3টের সময় প্রিন্স টিম পোস্টারটা ড্রপ করেছে। তুমি বলো তো ওই পোস্টারটা কীরকম লাগছে বন্ধুরা, কীরকম লাগছে তুমি আমাকে বলো। শাকিব খানের মুখটাকে কীরকম যেন আলাদা করে ফটোশপ করে সে কি বিচ্ছিরি মানে ফর্সা টর্সা করিয়ে দিয়ে কীরকম একটা লাগছে ওইখানে, মানে আলাদা করে মুখটাকে ফর্সা করিয়েছে এবং মুখটা যেন কিরকম একটা বেরিয়ে আছে, মানে অদ্ভুত বাজে ডিজাইন করেছে পোস্টারটা। এটা কিন্তু করেছে বস, যারা সব ধরনের কাজ দেখে তারা বলবে। এই যে এই শটটাকে আগে দিলেই কিন্তু গল্প দাঁড়িয়ে যেত। তুমি একটা বাড়ির শট রয়েছে, সেটাকে আগে দিলে গল্প দাঁড়িয়ে যেত। এবং আমি তোমাদেরকে আরো ছোট্ট ছোট্ট জিনিস দেখাচ্ছি। এই বন্দুক খুললো, বন্দুকে এই যে একটা জাস্ট ছোট্ট শট, এই শটটা, এইখানে একটা পলিটিক্যাল র্যালির শট আছে। এটা দেখো, মুভমেন্টটা দেখো, শটটা কি সুন্দর মুভমেন্ট, সরি আমি ক্রিয়েট করে, এই যে এই শটটা দারুণ শট, এইভাবে বন্দুক দিয়ে ওড়াচ্ছে, দারুণ শট। এই শটগুলোকে তো ঠিকভাবে ডিজাইন করতে হতো প্রপার, আমার তো কোথাও গিয়ে মনে হয়েছে। ইভেন বরবাদ যেভাবে ডিজাইনড হয়েছে, সেটা তো এক্সট্রাঅর্ডিনারি ডিজাইনড হয়েছে আমার কোথাও গিয়ে মনে হয়। সেখানেও তো এই জিনিসপত্রগুলোকে ডিজাইন করা হয়েছে। দেখো বরবাদে কিন্তু এরকম মেশিন গান ছিল, ওরা কিন্তু টিজারে সেটা দেখাই নি শাকিব খান ইউজ করছে, তারপরেও ওরা অত ভালো টিজার বানিয়ে ফেলেছে। এত পুরো লোক উড়ে যাচ্ছে, জিনিসপত্র দেখাচ্ছে, আর ওই সেম মিউজিকটা বাজছে শুধু, আর কিচ্ছু নেই। হিরোইনকে কোনো প্রেজেন্টেশন নেই, শুধু শাকিব খানকেই দেখিয়ে গিয়েছে গোটা টিজার জুড়ে। এই জায়গাগুলো কি ভিএফএক্স হয়েছে তুমি আমাকে বলো তো, এই জায়গাটা কি ভিএফএক্স হয়েছে? এটা একটা ভিএফএক্স হয়েছে, এত দিন ধরে কাজ করছে একটা টিম, এত দিন ধরে একটা টিম কাজ করছে। এইটা একটা বাংলা ছবির নিরিখেও এটা একটা ভিএফএক্স। তুমি বলো তো, মানে একটা ব্লাস্ট ঠিকভাবে হচ্ছে না, ঠিকভাবে ব্লাস্ট লাগছে না দেখে, মানে মনে হচ্ছে যেন আমি 2006-7 একটা ব্লাস্ট দেখছি। ঠিক আছে, কোনো আলাদা করে কোনো এজ দিচ্ছে না, মানে আলাদা করে যে একটা বিজিএম করবে, কি বলবে বলো তো এটাকে। জাস্ট প্রিন্স 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 গোটা টিজার জুড়ে বেজে গেল। তা কম্প্যারিজন করলে তুমি বুঝতে পারবে বরবাদের টিজারের সাথে এটার কি ফারাক আছে। দেখো আমি এত কিছু বুঝি না, আমি এইটুকু বুঝি ভাই, যে আমায় কোনটা বেশি মনে, বরবাদের টিজার কেন এত আলোড়ন হয়েছে সারা ইন্ডিয়া জুড়ে, সারা পৃথিবী জুড়ে, ইন্ডিয়া কেন শুধু, সারা পৃথিবী জুড়ে কেন এত মানুষ বরবাদের টিজার নিয়ে এত 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 কথা বলেছে। সেটা বাংলা ছবি এরকম কোয়ালিটি দেখাতে পারলো, শাকিব খানের ছবি, কারণ শাকিব খানের প্রিভিয়াস ছবির যা কোয়ালিটি, সেটার থেকে ওই লেভেলটা গেছিল। সেই কারণে আমি তো দেখতে চাই না যে শাকিব খান নিচে নামুক, তাই না? এবং আমার সত্যি মনে হয় যে একটু টাইম নিয়ে এবার শুটিং করা উচিত। এই যে এর ঘাড়ে ও, ওর ঘাড়ে সে, দেখো আমি এক্সাইটেড ছিলাম বলে প্রচুর কন্টেন্ট বানিয়েছে প্রিন্স নিয়ে, কিন্তু
এইটা মানে ঘাড়ে ঘাড়ে পড়ে যাচ্ছে সব। একটু টাইম নিয়ে শুটিং করা উচিত এবার। একটু টাইম নিয়ে শুটিং করবো, টাইম নিয়ে পোস্ট প্রোডাকশন করবো, করি না ভাই? 1 বছর ধরে বানাই না একটা ছবি। শাকিব খান তো দুটো ঈদে আসে, তা তো আর তো আসে না। এবং তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, মেগাস্টার শাকিব খানের সব বড় বড় ভালো ভালো ছবি পরপর এসছে, কিন্তু এরপরে যে যে ছবিগুলো আছে সব নতুন পরিচালকদের সাথে আছে, নতুনভাবে আছে। আমি আর সত্যি বলছি, আমার এইটা দেখার পরে কেন জানি না আমার একটু ভরসাটা কমে যাচ্ছে এবার। মানে আমি সত্যি রকস্টার নিয়ে ভরসা করতে পারছি না, আমি সোলজার নিয়ে তো একদমই ভরসা করতে পারছি না। জানি না কি হবে। আমি কখনো চাই না যে শাকিব খান শুধু বাংলাদেশে আবদ্ধ থাকুক, শাকিব খান একটা বাংলার নায়ক হিসেবে আবদ্ধ থাকুক, শাকিব খান ওটা পৃথিবী জুড়ে চলুক। এবং আজকে অনেকেই বলতে পারে, বস বক্স অফিসে দেখা হবে। বক্স অফিসে তো ডেফিনেটলি দেখা হবে। শাকিব খান মানেই তো বক্স অফিস কালেকশন। হতেই পারে এই সিনেমাটা 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করলো, উল্টে দিল, পাগলে দিল, কাঁপিয়ে দিল, উড়িয়ে দিল, কিন্তু সেটা কিন্তু আমি বারবার বলছি, সেটা কিন্তু বাংলাদেশের ভিতরে আবদ্ধ থাকবে শুধু। তোমরা যদি সেলিব্রেট করো ব্যাপারটাকে নিয়ে, আজকে হয়তো সেলিব্রেট করছো, কালকে কিন্তু তোমার মনে হবে যে ব্যাপারটা চিপ লাগছে, ব্যাপারটা খারাপ ছিল। এটা তো মানতে হবে। আজকে কেন এই কথাটা আমরা বলার জায়গা ছিলাম যে দেবদা জিদ্দার থেকে শাকিব খান এগিয়ে গিয়েছে ইন টার্মস অফ ইউনিভার্স ক্রিয়েশন, ইন টার্মস অফ এভরিথিং। দেবদা জিদ্দার থেকেও এগিয়ে গিয়েছে, এই কথাটা তো বলতাম, আমরাই বলতাম। এই টিজারটা দেখার পরে তাহলে কি করে বলবো? কারণ শাকিব খান অনেক এগিয়ে গিয়েছিল, বরবাদ যে লেভেলে দিয়ে দিয়েছে, ওই লেভেলে সত্যি বলছি আমরা কোনো বাংলা ছবি দেখতে পাই না। এপার বাংলা তো পারবেই না কোনোদিন, আমার মনে হয় না ইতিমধ্যে তো সম্ভব, নেক্সট 10 ইয়ার্সে হয়তো সম্ভব না। আর সত্যি কথা বলছি, ওপার বাংলাতেও আর কেউ ওই ক্রিয়েশনটা করতে পারবে কিনা সন্দেহ আছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে রিয়েল এনার্জি হয়তো আর পারবে না, এটা আমার মনে হয়। হতে পারে, কারণ ওরা রাক্ষসের ক্ষেত্রেও, আমার কেন বলছি, কারণ রাক্ষসের ক্ষেত্রেও তুমি একটা জিনিস, ওরা খরচা টরচা হয়তো করবে, কিন্তু ওটা পুরো বরবাদেরই কপি লাগছে, মানে আর একটা বরবাদের মতন সিনেমা লাগছে। জানি না কি হবে, দেখা যাক। তবে এটাই আর কি, মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি না শাকিব খানকে আরো অনেক বড় জায়গায় দেখতে চাই। বারবার বলছি এই কথাটা, শুধু 100 কোটি কামাক সেটা চাই না, আমি শাকিব খানকে সারা পৃথিবী জুড়ে সেলিব্রেটেড হতে দেখতে চাই। যারা শাকিব খানের চরমতম হেটার, তারাও যেতে বলে, ও ভাই কি বানিয়েছে টিজারটা। এটা প্রচুর প্রচুর মানুষ আমাকে পাঠিয়েছে, পাঠিয়ে বলেছে বরবাদের ডায়লগ কি, যে তোরে ভালোবাসতে লাগবে, ভালোবাসতে লেগেছে 1 সেকেন্ড, তোরে ভুলতে লাগবে 9 সেকেন্ড। মাই গুডনেস, ডায়লগ কি ডায়লগ ছিল। তুফানের ক্ষেত্রেও আমি তাই বলছি, মানে তুফানের টিজার তুমি চালিয়ে দেখো, ফোরকাস্ট বা তাণ্ডবের ফোরকাস্ট, মানে বিজিএম কি ডিজাইন, এক্সট্রা অর্ডিনারি। তো তার সামনে কোথাও গিয়ে ফিকে পড়ে গেছে, এটা মানতেই হবে। হয়তো খরচ করেছে, হয়তো কিছু একটা মিসিং, কিছু একটা গন্ডগোল হয়েছে, বাদ বাকি আমি জানি না। আমি আমার অনেস্ট ফিডব্যাকটা দিলাম। আমি জানি যে সাকিবিয়ানরা জানে যে আমি আমি শাকিব খানকে রেসপেক্ট করি, আমি প্রচণ্ড পছন্দ করি। ইভেন আমি আমি এই বান্দাটা ভিডিও বানিয়ে বলেছি যে দেবদা জিদ্দা এখনও শাকিব খান লেভেলে যেতেই পারেনি, এই কথাটা আমি বলেছি। সে সার্কামস্টান্সেস যেরকমই হোক, বা যেখানে যেখানে দাঁড়িয়েই হোক না কেন, তারা কিন্তু ওই লেভেলটায় রিচই করতে পারেনি। শাকিব খান যে বরবাদ বানিয়ে ফেলেছে, শাকিব খান একটা তুফান বানিয়ে ফেলেছে এবং যে সময় বানিয়ে ফেলেছে, সব থেকে বড় কথা আজকে বানাচ্ছে না, বানিয়ে ফেলেছে অলরেডি। তো এটা কিন্তু আমি বলেছি, তা আমি বলেছি, ইন্ডিয়াতে দাঁড়িয়ে বলেছি। এবং আমি সত্যি বলছি, আমি ইন্ডিয়া থেকে ব্যাকল্যাশও কম খেয়েছি, বেশি খেয়েছি এরকম আমি বলতে পারবো না, কারণ আমি অনেস্ট কথাটা বলেছি সেই সময়। তুমি বলো না কোয়ালিটি কি করেছে শাকিব খান সেই সময়। তো আজকে যখন আমি অনেস্টলি আবার বলছি, আমি জানি সাকিবিয়ানরা আমার জন্য স্ট্যান্ড করবে, আমার জন্য বলবে, বা আমার কথার সাথে এগ্রি করবে, কারণ আমি প্রচুর কমেন্টস পাচ্ছি, আলোচনার থেকে সমালোচনা বেশি হচ্ছে। দাদা তুমি ঠিক কথাই বলেছো, বরবাদের মতন হয়নি, বরবাদ ক্রিয়েশন করা বারবার সম্ভব নয়। তাহলে এবার তুমি বলবে কেনই বা কম্প্যারিজন হচ্ছে, ওখানের গল্পটা আলাদা, এখানে গল্পটা আলাদা। কম্প্যারিজন তো হবেই, কারণ ছবিটা তো আলটিমেটলি মেগাস্টার শাকিব খানের ছবি, তাই না? তো কম্প্যারিজন তো হবেই, কারণ শাকিব খান অলরেডি একটা এক্সট্রাঅর্ডিনারি সিনেমা দিয়ে দিয়েছে। আমি এটা তো বলবো যে আমি ওই লেভেলে মজা পেলাম কি পেলাম না, অ্যাজ অ্যান দর্শক আমার এইটুকু তো বলার অধিকার আছে, আই হোপ আছে। সেই জায়গা থেকে বললাম, বাদ বাকিটা দর্শকের চয়েস। তোমাদের ইচ্ছে হলে তোমরা আমাকে হুলিয়ে গালাগালি করো, হুলিয়ে খিস্তি করো। আর তোমার যদি মনে হয় যে তোমরা শাকিব খানকে আরও বড় জায়গায় দেখতে চাও, তাহলে এই টিজারটাকে মানে প্রেস করো না, এই টিজারটাকে বলো যে হ্যাঁ ভাই হয়নি এই লেভেলে, আমরা চাই শাকিব খান আরও বড় জায়গায় যাক। যদি সেদিনকে তোমরা রাজকুমারের সমালোচনা না করতে, যদি সেদিনকে তোমরা প্রিয়তমার সমালোচনা না করতে, যদি সেদিনকে তোমরা সব কিছুকে ভালো 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 বলে দিতে, এটা যদি করতে তোমরা, তাহলে তুফান আসতো না, এটা আমি বলতে পারি। সেদিনকে যদি গলুইয়ের সমালোচনা না করতে, যদি সেই ছবিগুলো এক্সট্রা অর্ডিনারি হয়েছে, তো তাহলে কিন্তু একটা ভালো ছবি আসতো না, আজকে তুফান আসতো না, আজকে শাকিব খানের এই সম্মান আসতো না। তুফান হোক বা বরবাদ হোক বা তাণ্ডব হোক, সেগুলো দিয়ে শাকিব খানের যে সম্মান, সেই সম্মানটা কিন্তু আসতো না।
মাথায় রাখবে এটা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম, এবং আমার মনে হয় যে মেগাস্টার শাকিব খানের ইতিমধ্যে উচিত ভালো পরিচালকের সাথে কোলাবোরেশন করা আবারও। এটা আমি তখনও বলেছিলাম। রায়হান রাফির সাথে কোলাবোরেশনে আমরা দেখতে পেয়েছি কি রেজাল্ট এসছে। মেহেদী হাসান হৃদয় অসাধারণ একজন ডিরেক্টর। তো এই কোলাবোরেশনগুলো আমি আবার দেখার জন্য অপেক্ষা করে থাকবো, এবং যদি নতুন কোনো পরিচালক হয় তার জন্য মানে অনেকের হয় কি বলার ধরন খুব ভালো, এক্সিকিউশনে গিয়ে ঘেঁটে যায়। তো যেটা যা হয়েছে সেটা অনেস্টলি সেটাই বললাম। বাই বাই।